নমস্কার, আমি শ্রেয়া। আপনারা দেখছেন সে অনেক কথা উইথ শ্রেয়া। আজ আমাদের শোতে এমন একজন অতিথি আছেন যিনি ওটিটির একজন অত্যন্ত চেনা মুখ। আমরা আজকে ওয়েলকাম করছি কৃষ্ণেন্দু দেওয়ানজিকে। নমস্কার কৃষ্ণেন্দু দা, বলো কেমন আছো? ঠিকঠাক, ঠিক আছে, ভালো আছি আপাতত। কি চলছে এখন, কি কাজ চলছে তোমার? এখন কাজ মানে এখন ওই ডাবিং করেছি একটা সিনেমার, সেটা এখনো রিলিজ করেনি, খুব সম্ভবত শুনছি কালী পুজো রিলিজ করবে, কাল রাত্রি বলে। আচ্ছা, অভিরূপ ঘোষ, সেটা ডাবিংটা জাস্ট শেষ হয়েছে আর কি। আরেকটার ডাবিং এখনো হয়নি, মৃগয়া 1.5, ওটা ছবি, তো বাহ। সেটা কবে হবে এখন দেখা যাক। নতুন কোনো নাটক করছো এখন, চলছে? নাটক দেখছি আর পড়ছি, এখন নতুন নাটক এই মুহূর্তে করার ইচ্ছে নেই, মানে নাটক ওভাবে আমি করি না। যাই হোক, মানে করাটা ভেতর থেকে আসে, মানে ওরকম করার মতো করা ভাল লাগে না আর কি। আবার যখন মনে হবে তখন করবো, এখন ওই পড়াটা জারি আছে আর দেখাটা জারি আছে আবার আগের মতো। মানে রেগুলার নাটকের মধ্যে বোধহয় থাকো না? হ্যাঁ, রেগুলার নাটক করা বা নাটক পরিচালনা করার মধ্যে আমি থাকতে চাই না ব্যক্তিগতভাবে। আচ্ছা। কিন্তু নাটক দেখা এবং পড়াটার মধ্যে থাকতে চাই, বা পড়াশোনাটার মধ্যে থাকতে চাই। মানে খুব যে করা ব্যক্তিগত স্তরে, একটা সময় ছিল করাটাই মুখ্য ছিল পড়ার পাশাপাশি, কিন্তু এখন নিজেকে একটু উইথড্র করে নিয়েছি ওই জায়গা থেকে। এখন একটু একটু তাগিদ থেকে করা আর কি, মানে তাগিদটা ভেতর থেকে না এলে করাটা একটু মুশকিল হয়ে যায়। এখন ওই ওই স্তরে আছি আর কি, ওই দেখাটা চলছে। আচ্ছা, একজন অভিনেতা হিসেবে ক্যামেরার সামনে অভিনয় এবং স্টেজে অভিনয়, এই দুটোকে ঠিক আলাদা করবে কিভাবে? অভিনয়টা তো দিনের শেষে অভিনয় বটে, সেটা মঞ্চে আর ক্যামেরার সামনে, মানে ক্যামেরা যখন থাকে সেটা দর্শকটা ক্যামেরা হয়ে যায়, আর ওখানে দর্শক চোখের সামনে মাথা মুন্ডগুলো দেখা যায় না। ওখানেও যেমন মঞ্চের একটা ব্যাপার থাকে যে শুধু কালো, আর তো কিছু থাকে না, আর খুব ইন্টিমেট স্পেস হলে ছোটোখাটো এক্সপ্রেশনসও ধরা পড়ে, কিন্তু এখানে ক্যামেরাটা থাকে এই অবধি। মাত্রাতে একটা ডিফারেন্স থাকে বলে আমার মনে হয়, মানে অভিনয়ের ধরন তো একই থাকে, থাকাই উচিত। সাবলীলতা ওখানেও যেমন এখানেও একই রকম, শুধু মাত্রাটা যে কত ডেসিমেলে কিভাবে বলবো কথাটা, সেইটা একটা কারিগরি ক্যামেরার ক্ষেত্রে খুব বেশি জরুরি হয়ে পড়ে। মানে ছোটোখাটো জিনিস যেমন মঞ্চের ক্ষেত্রে আমাদের বলা হয় যে থ্রো, মানে শেষের দর্শক যাতে তোমার কথাটা শুনতে পায়, অর্থাৎ কোন জায়গাটা আমি কিভাবে কথাটা বলবো যাতে আমার শেষ দর্শকটি শুনতে পাবে, সেই সেই দায়বদ্ধতাটা ক্যামেরার ক্ষেত্রে থাকে না। যার জন্য কি হয়, ওই লাইসেন্স থেকে বা ওই 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 যে একটা বাধ্যবাধকতা থেকে অভিনেতা মুক্ত থাকে বলে আমার ধারণা। সে নিজেকে সাজাতে পারে অভিনয়ের জায়গা থেকে, এবং মাত্রা নিয়ে খেলতে পারে, যে কোন মাত্রায় কিভাবে আমি কথাটা বলবো, কোন মোচরে খুব স্বাভাবিকভাবে ছোট্ট কিছু কাজ করে বা কিছুটাই না করে, যেখানে হয়তো মঞ্চে গেলে সেই কিছু না করাটা ধরা পড়বে না, কিছু একটা করতেই হবে, নাহলে এই মুভমেন্টটা হয়তো অতটা পৌঁছাবে না, কিন্তু ক্যামেরা করতে গেলে অতটা করবোই না আমরা। অর্থাৎ মাত্রা জ্ঞান, সেইটা ক্যামেরার ক্ষেত্রে ভীষণ ভীষণ জরুরি বলে আমার মনে হয়, এবং এটা একটা অনুশীলন, সেটা সেই অবজারভেশনস থেকে বা কিছুই না, করা থেকেই হয়, সব কিছু তো করা থেকে, দেখা এবং করা, ক্যামেরাটাও তাই আমার মনে হয়েছে আমার অভিজ্ঞতা থেকে। মানে ক্যামেরার সামনে অভিনয়টাকে কি বেশি প্রেফারেন্স, কি ওটার দিকেই বেশি দিচ্ছ তুমি? না 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 না, ওরকম কোনো ব্যাপার নেই? ওরকম কোনো ব্যাপার নেই। এখন যেহেতু মঞ্চ অনেকদিন আমি করছি না, মাঝে মাঝে খিদেটা বাড়ে, মনে হয় খুব ভালো প্রযোজনা দেখলে মনে হয় যে যে মঞ্চগুলোতে কলকাতার আকছার অভিনয় আমরা দেখি, সবকটা মঞ্চেই কম বেশি আমি অভিনয় করেছি, একটু নস্টালজিক হয়ে যায় আর কি, আর কিছু না। কিন্তু মিস করি মঞ্চকে, কিন্তু এরকম না যে খুব ক্রেভিং হয় যে ক্যামেরার সামনে অভিনয় করবো, ক্যামেরার সামনে অভিনয় নিয়ে খিদে আছে, মানে
খিদেটা মাঝে মাঝে নিজে মানে আমি মেরে দিই খিদেটাকে, ইচ্ছাকৃতভাবে খিদে দমিয়ে রাখারও একটা পন্থা আমার নিজের মধ্যে যা সবসময় থাকে আর কি। কারণ সবসময় তো ক্যামেরা থাকলেই সুযোগ থাকে না। এটা অবশ্যই। খুব স্বাভাবিক ব্যাপার যে এই যে ক্যামেরাটা এমন একটা জিনিস যেটা আমার উপর নির্ভর করে না, আর আমি একা পাগলের মতো বলে যাব ক্যামেরা রেকর্ডিং করে নিজে দেখব, এইটা অনুশীলনের জায়গা থেকে হতে পারে, কিন্তু সেটা খিদেটা মেটে না। মঞ্চ সে খিদেটা মেটায়, সেই অপ্রাপ্তিটা মঞ্চ মেটায়, সেই জায়গা থেকে একটা খামতি আছে। কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে ক্যামেরার সামনে অভিনয় কি মঞ্চে অভিনয়। অভিনয়টা আমার কাছে অভিনয়ের জায়গাতেই আছে। আচ্ছা আচ্ছা, এবার বলো, আমাদের জীবনে চলার পথে আমাদের পথটা তো মসৃণ হয় না সব সময়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের হোঁচট খেতে হয়। তো তুমি যখন কখনো এইরকম হোঁচট খাও, সেই সময় এগিয়ে চলার জন্য তোমার ইন্সপিরেশন কি? কোনটা তোমাকে ইন্সপায়ার করে যে কিপ অন গোয়িং? নেচার, নেচার। একদম। আমি এটা বিশ্বাস করি, ভেতর থেকে বিশ্বাস করি যে নেচার বা প্রকৃতির এমন একটা মাদকতা আছে যেটা সময় সময় মানুষ নিজেকে, মানে আমার মনে হয় যে কিছু না, আমরা নাথিং, কিচ্ছু না। একটা একটা মানে একটা সৌরমণ্ডলীর মধ্যে একটা বিন্দু দিয়ে দেখা যাবে না কোথায় আমি। কাজে ওই জায়গা থেকে কোথাও আমার খুব স্ট্রেসড, ভীষণ কিছুই না, দেখা যায় কোথাও একটা ঝগড়া ফগড়া কিছু একটা সামথিং কিছু একটা হয়েছে, মানে আমাকে নিজেকে খুব হিল করে নেচার। মানে আমার মনে হয় যে সাধারণ একটা শস্য খেত একটা অনেক ট্রমা ভুলিয়ে দিতে পারে কিছু সময়ের জন্য। ওই যে নাথিংনেস কিন্তু রিচনেস, মানে কিছু না, আমি কিছু না, আবার যেখানে আসছি সেটা পুরোটাই রিচ। আর হচ্ছে পড়াশোনার জায়গা, ব্যক্তিগত স্তরের জায়গা অনেক আছে। মানে ক্যামেরার সামনে কাজের ক্ষেত্রে তো এটা আকছার আমি দেখি পড়ি যা চারপাশে বন্ধুবান্ধব বা আমার এখন তো খবরের কাগজ খুললেই এই ধরনের, আর চারপাশ মূলত সোশ্যাল মিডিয়া, এগুলোতে এত মানে আমরা এত স্ট্রেসফুল হয়ে যাই সব ক্ষেত্রে। আর যারা এই ধরনের কাজে আছেন, এই ধরনের পেশার মধ্যে আছেন, তারা তো প্রচণ্ড স্ট্রেস নিয়ে ডিল করেন, মানে বীভৎস স্ট্রেস এবং ট্রমা, অ্যাংজাইটি ভুরি ভুরি নিজের মধ্যে বয়ে বেড়ায় আর কি। তা আমি শুধু ভাবি যে ওই স্ট্রেসগুলো কাটায় কীভাবে, মানে কাটাতে কাটাতে একসময় তো কাটাতে পারে না, এটা আমি 100% শিওর, যে যার জন্য স্ট্রেসগুলোই ওকে কুঁড়ে খায়, কোথাও কোথাও মাথার মগডালে চড়ে বসে, যে স্ট্রেস আমাকে চালাচ্ছে, আমি স্ট্রেসকে চালাচ্ছি না, এরকম একটা জায়গা আমার মনে হয় মুখগুলোকে দেখে আর কি। হ্যাঁ, যার জন্য কোনো কোনো ক্ষেত্রে আমার নিজেকেও অসহায় মনে হয়। কিন্তু আমার মনে হয় এই কারণে যে ফর এক্সাম্পল আমি কোনো একটা সিরিয়াল স্পেসের মধ্যে আছি, সেখানে হয়তো আমার 14 ঘন্টার একটা শিডিউল আছে, সেখানে একটা ছোট্ট ঘরের মধ্যে আমি বসে আছি, সঙ্গে 3-4 জন বসে আছে বা অনেকে বসে আছে, সেখানের যে গসিপটা হচ্ছে সেটা তো আমি তার ধার কাছ দিয়ে যাই না, হয়তো যে আলোচনাটা হচ্ছে তার সঙ্গে আমি যাই না, তখন আমাকে কে ভালো লাগবে? আমাকে তো নেচার নেই, কিচ্ছু নেই। এসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে মানে পড়ার অবকাশও থাকে না, এত থাকে, তো নিজেকে নিজে সেলফ উইথড্রয়ালের একটা জায়গা থাকে, কোথাও কোথাও নিজের কিছু চিন্তাভাবনা থাকে, বইপত্র থাকে, কিছু ভিডিওস থাকে, কাজকর্ম, সেগুলো আমাকে হেল্প করে। কিন্তু কোথাও আমার মনে হয় যে পড়াশোনা এবং নেচার, বেশিরভাগ তো আমি নেচারকেই গুরুত্ব দেবো বেশি, যে সেলফ ফিলিংয়ের জায়গা থেকে অনেক বেশি স্ট্রেস রিলিফ করে মানুষজনকে। আর এইসব ক্যামেরার কাজে তো মসৃণ নেই, তো নেই, ওই শব্দটাই নেই, বন্ধুর, এটাই বরাবর সবার জন্যই সেটা সত্যি। আচ্ছা, তোমার কি মনে হয় ওটিটি আসার পর যে সমস্ত অভিনেতারা দীর্ঘদিন প্রথম সারিতে আসতে পারছিল না বা আসতে দেওয়া হচ্ছিল না, তারা দর্শকদের সামনে ঠিকঠাকভাবে আসতে পেরেছে?
এটা অনেকাংশে সত্যি, অনেকাংশেই সত্যি কথা। আমি আমি এটা দেখেওছি নিজের ক্ষেত্রে। আবার একদিকে আমার আক্ষেপও আছে এটার জন্য। এটাতে একটা সুবিধা হয়েছে, আবার আরেক দিক দিয়ে অ্যাক্টার্সদের অসুবিধা হয়েছে, এটা আমার বিশ্বাস। একটা হচ্ছে এই যে ওটিটি প্ল্যাটফর্মগুলো, এবং যত দিন যাচ্ছে সংখ্যায় বাড়ছে কিন্তু, মানে আমরা বছর 5-6 আগেও যে কটা ওটিটি প্ল্যাটফর্ম দেখছিলাম, যত দিন যাচ্ছে সংখ্যা বাড়ছে। তারা অ্যাক্টার্সটা পাচ্ছে করতে, অ্যাক্টার্স পাচ্ছে তো মূলত তথাকথিত পরিচিত মুখজনের বাইরে, এবং সেটা করতে গেলেই বাংলায় থিয়েটারের কাছে আসতে হবে। এটা হচ্ছে বরাবর মানে ইন্ডাস্ট্রির, আমি বলবো যে নির্ভরতা, যে বেসমেন্ট, অ্যাক্টার্স আর্কাইভ যাই বলো না কেন, সেটা হচ্ছে থিয়েটার। এবার এইখানে থিয়েটারের জায়গা থেকে তাবড়ো তাবড়ো অভিনেতা আমাদের অতীত বর্তমান মাঝে কমে গেছিল, আমি বলবো এই সংখ্যাটা। এখন আবার ওটিটি আসার পরে সেই নির্ভরশীলতা বাড়ছে। কারণ 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 এই কারণটা খুব ইম্পর্টেন্ট। সেটার পিছনে একটা পলিটিক্স আছে। শুধু যে কন্টেন্ট, শুধু যে অ্যাক্টিং, সেটাকে আমি সবসময় গুরুত্ব দিচ্ছি না, কারণ কিছু অভিজ্ঞতা আমার যেরকম আমার কানে আসছে বা আমি দেখছি যা, সেগুলো খুব একটা সহজলভ্য না। মানে অ্যাক্টার্স হয়েছে কি, মানে থিয়েটারটা অনেক সহজলভ্য হয়ে গেছে। ব্যাপার হচ্ছে একটা পরিচিত মুখ, কেউ কেটা মুখ বলবো, পরিচিত কেউ কেটা, সেই মুখকে অ্যাফোর্ড করতে গেলে প্রডিউসারের মোটামুটি পকেটটা আরও, মানে এইখানে ছিল এখন এত বড় পকেট হতে হবে, আরও বড় পকেট নিচে নেমে যাবে দুদিন বাদ। এবার তাও যে ওই পকেট বাড়ি অভিনেতাকে নিলে যে আর 10টা টিকিট এক্সট্রা সেল হবে তার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো তারপরেও দেখি যে নেব নেব, ওকে নেব, মানে বায়না ধরার মতো আর কি। তো সেরকমও দেখি বায়না, তা নেওয়া হলো। এবার তাতে গিয়ে যে যে জিনিসটা হলো, মানে ওইসব ট্যান্ট্রামস ওই সমস্ত বাদ দিলাম, প্রডিউসারের তো গেল, গিয়ে যে এক্সট্রা ছবিটা যে প্রচুর 300 টাকা 350 টাকা মাল্টিপ্লেক্সে টিকিট কেটে পাবলিক দেখবে, সেটারও সেরকম কোনো জায়গা এলো না। ফাইনালি সেই ওটিটিতেই এলো, ঠিক আছে। এবার ওটিটিতে যখন আসছে, সবথেকে মজার জায়গা হচ্ছে এটা তো 1:1 মোবাইলে দেখছো, এখানে তো কারিগরির কোনো, মানে ওইসব জারিজুরির কোনো ব্যাপার স্যাপার নেই। দেখছো মানে তোমার ওই 5 সেকেন্ড বা 3 সেকেন্ডের জায়গা তোমাকে ভুলিয়ে রাখার দায়িত্ব উল্টো দিকের মোবাইলে যে বন্দি আছে সেই অভিনেতার, ঠিক আছে। অর্থাৎ খুব ইন্টেন্স জায়গা, ভীষণ ইন্টেন্সিটি কাজ করে ওটিটি অ্যাক্টিংয়ের ক্ষেত্রে, আমার বিশ্বাস, ঠিক আছে। কারণ এখানে অভিনয়ের ওটিটি বা ছবি, বাংলা ছবি, এগুলোতে না আমার মনে হয় অভিনয়কে নিজেকে উজাড় করে দেওয়ার একটা ভালো জায়গা, এটা আমার মনে হয়। এইবার সেইটা করতেও প্রস্তুত বাংলার অভিনেতা যারা আছেন, থিয়েটারে যারা অভিনয় করছেন, যথেষ্ট ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা এখন থিয়েটারে আছেন, আগেও ছিলেন। এবার সেটা তারা করতেও প্রস্তুত, কিন্তু যে জায়গাটা আসতে চাইছিলাম, যে কোথাও কোথাও মানে যে এফোর্টেবিলিটি থাকা দরকার একজন অ্যাক্টারের, তো একজন ন্যূনতম সাম্মানিক হয়, সেটা আমি, মানে ধরো আজকে আমি কাজ শুরু করেছি প্রথম 2013 সাল থেকে। প্রথম আমার সুদেশনাদি অভিজিৎ দা একটা ছবি একলা চলো, তখন জি বাংলা সিনেমায় যখন ছবি দেখানো হতো, প্রথম ছবিটা একলা চলো আমি করেছিলাম, ওইটা দিয়ে আমার কাজ শুরু। এখন হচ্ছে 2026, মাঝখানে এত বছর কেটে গেছে, আমি প্রচুর কিছু কাজ করিনি, কিন্তু আমি অদ্ভুতভাবে দেখছি এর মধ্যে গ্যাসের দাম থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব কিছুই বেড়ে গেছে, অ্যাক্টার্স রেমুনারেশন কিছুতেই বলে না, অদ্ভুত ব্যাপার। এবং যারা থিয়েটার থেকে তাদের কাছে আবদারটা একটু বেশি থাকে, আমি কিছু দিতে পারছি না, আমি তো সেরকম কিছু পারবো না, এই জায়গা একটা থাকে কাঁদুনি। হ্যাঁ, এবার আমরা যে বিশাল কিছুতেই চাই তাও না, কারণ থিয়েটার আমাদের সেই শিক্ষাটা দিয়েছে যেখানে অন্তত মুখে বেশি চাইতে গেলেও মুখে লেগে যায়, যে চাইবো অত, বা ভাড়ে চা হলেও আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা নিচে হলেও বসে যেতে পারি। থিয়েটার আমাদের এই শিক্ষাটা দিয়েছে, এবং সেটা কিছু কিছু সময় ক্যাশ করা হয় বলে আমার ধারণা। আমার তখন মনে হয়, একটু ভেতরে রাগ হয়, বাইরে প্রকাশ করা যায় না, যে কোথাও কোথাও ট্যান্ট্রামসটাও জরুরি, কিন্তু চেষ্টা করলেও তো পারবো না ওই জায়গায় নিজেকে নিয়ে এসে ওই জিনিসটা এক্সিবিট করা, সেটা সম্ভব হয় না। কারণ ওই গান্ধিয়ান ফিলোসফি থিয়েটারটা দেয় আর কি, যেটা দরকার হয় না ইন্ডাস্ট্রিতে এখন, ঠিক আছে। এবং এটা করতে গিয়ে কি হয়, কোথাও কোথাও কাট হয় পারিশ্রমিকের ক্ষেত্রে, সাম্মানিকের ক্ষেত্রে, সেখানে নেগোসিয়েশন হয়, এবং এটা আস্তে আস্তে আসছে, সেইটাও আমি দেখছি খুব
আমি আমার দিক থেকে পর্যবেক্ষণ করি যে এখানে থিয়েটার অ্যাক্টার্সরাও দায়ী। তারাও নিজেদের মধ্যে একটা নির্নিমেষ একটা আপাত প্রতিযোগিতা চলে, ও অমুক অমুক, তাহলে আমি অমুকটাতে হয়ে যাবে। মানে ব্যাপারটা এমন জায়গায় রেট কাটেলমেন্টে এমন জায়গায় নিয়ে এসছে যেখানে প্রডিউসার ভাবছে যে হ্যাঁ ঠিক আছে মানে হয়ে যাবে, করে দেবে। হ্যাঁ তো কে জানো তুই সাপ্লায়ার মতো, তো ওই দিক থেকে না হলে এ না হলে বিয়ে পাটা কি, ও এ যেটা পারবে বিয়েও সেটা পারবে, অসুবিধা তো কিছু নেই। আমার ওইদিকে যদি গান্ধী যদি পুষিয়ে যায় আমার তাতে অসুবিধা কী আছে, সুতরাং এফোর্ড করা যেতেই পারে। এইটা একটা যেটা আসতে যাচ্ছে তুমি যেটা বললে, এটা খুব মারাত্মক দিক। মানে যেখানে আমি স্কিলটাকে হার করব, কিন্তু স্কিলের এগেনস্টে যেটা পেছনে জড়িয়ে আছে তার যে ন্যূনতম জায়গা, আমি যখন এখন ব্যক্তিগতভাবে যেটা বলি, আমার কাজ করতে মন লাগবে না, বা ছোটোবেলায় নিতাম এটা, আমি এরকম বলি, ঠিক আছে, যখন কাজটা শুরু করেছিলাম ওরকম নিতাম, তার থেকে আমি ব্যাকস্টেজে কাজ করবো খুব ভালো, বা আমাকে কিছুই দিতে হবে না খুব ভালো, বা আরও খুব ভালো হচ্ছে যে আমার আমার কাজে গিয়ে না আমার মন লাগবে না, সত্যিই তাই। আমি দিনের শেষে যখন গিয়ে ভাববো যে আমি এই টাকাটা পাচ্ছি, আমার এখন মন লাগেই না, আমি করবো না, করি না, ঠিক আছে। সুতরাং সেই জায়গা, সেই সেই সম্মান দিয়ে যদি কাউকে আনা যায়, অনেক কম সম্মানীকে থিয়েটারের ভালো ভালো অভিনেতারা কাজ করতে রাজি। অন্তত আমার দাবি হচ্ছে ন্যূনতম তাদের সেই সম্মানের জায়গাটা দেওয়া হোক, তাতে ইন্ডাস্ট্রির অনেক বদল হয়ে যাবে, আমি বিশ্বাস করি। খোল নলচে বদলে যাবে, শুধু ওই জায়গায় আউটলুকটা আসতে হবে অ্যাক্টার্সের জায়গা থেকে ওই, এবং নতুন দিনের পরিচালক যারা আসছেন, আমি তো চোখের সামনে দেখছি ছবি ঘুরে যাবে চাকা। মানে যদি একটু একটু লাইসেন্স দেয় না, লাটাইটা একটু ছেড়ে যে দেখা যাক না, যে পারি না গোল্ডেন এজ চলে গেছে, কেউ তো দেখে না বাংলা সিনেমা, আরে বাংলা থিয়েটারটাও তো কেউ দেখবে না দুদিন বাদে, ঠিক আছে। একটা তো মরণঝাপ দিতে হবে, দেখি না একটা কিছু, ঠিক আছে, এই প্রডিউসার বলছে অমুককে না দিয়ে অমুককে প্রডিউস করি না, দেখি না সেটা কী বলছে। দেখেছে তো, চোখের সামনে লাইভ এক্সাম্পল আছে আমাদের বেশ কিছু সিনেমা, কি হয়েছে, প্রডিউসার টাকা পেয়েছে কি পায়নি, অ্যাক্টার্সদের পিছনে কত টাকা খরচা হয়েছে, জলের মতো হিসাব আছে সেই সমস্ত সিনেমা যারা এখন মোটামুটি শুধু মাউথ ক্যাম্পেনের এগেনস্টে আর সোশ্যাল মিডিয়ার এগেনস্টের ছবি দলে দলে দেখতে গেছে, স্টিল চলছে এখনো সেই ট্রেন্ড। সুতরাং ওই জায়গায় আমি বিশ্বাস করি না ভেতর থেকে, ভালো কন্টেন্ট, ভালো অভিনয় যদি থাকে কোনো সিনেমায়, দর্শক দেখবে না, এটা হতে পারে না। আর সেটা অবশ্যই পকেট ফ্রেন্ডলি হতে হবে, প্রডিউসারের অবশ্যই হতে হবে, এবং সেটার জন্য থিয়েটার ওয়েট করা আছে, অসুবিধা নেই, প্রডিউসার দিতে কোনো প্রবলেম হবে সেই জায়গায়। হ্যাঁ, এইটুকুই বলা। আশা করি আমি তোমার উত্তরটা দিতে না, পেরেছি। একদম একদম খুব ক্লিয়ার। হুম। আচ্ছা, কোয়ালিটি অফ ওয়ার্ক আর কোয়ান্টিটি অফ ওয়ার্ক, কোনটা বেশি বিশ্বাস করো বা কোনটা বিশ্বাস করো? আমি তো 100 দিনের কাজে বিশ্বাস করি না, একদমই করি না। তাতে যদি বছরে 2টো কাজ হয় খুব ভালো, বাকি কাজগুলো আমার অনেকগুলো কাজ আছে করার। এখন থিয়েটারের ক্ষেত্রেও সেটা দেখছি আর কি, মানে ব্যাপারটা অনেক 100 দিনের কাজের মধ্যে থিয়েটার প্রোডাকশন হয়ে আছে। একদিক দিয়ে ভালো হয়েছে, মিনিস্ট্রি অফ কালচার সমস্ত এসব, মানে এটাও খুব যে মানে এখন তো দিলি ফিলি, মানে একদিক দিয়ে উপকার হয়েছে, টাকা দিচ্ছে না কী করে হবে থিয়েটার, এই করে এই ছাঁকনিতে শাখার মতো কিছু জিনিস বেরিয়ে চলে আসবে, মানে যারা অ্যাকচুয়ালি থিয়েটারটা করতে চাইছিল, আগেও করছিল, তারা করে যাবে কিন্তু। আর যারা মোটামুটি বাক্সের মধ্যে থিয়েটারটাকে নিয়ে একটা কলোনিয়াল স্ট্রাকচারের মধ্যে থিয়েটার করবো, আমার একটা শো মানে আমার 70,000 টাকা খরচা, কী করে উঠবে, এইরকম একটা স্ট্রাকচার নিয়ে যারা আটকে ছিল, তারা আস্তে আস্তে আটকে যাবে। এটা থিয়েটারের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রেও তাই, মানে একটা সময় প্রডিউসার ঠকে যাবে, টাকা দিয়ে কেউ আসেই না, দেখতে চায় না, যেগুলো ফলসিফিকেশন হয়, পেইড রিভিউ হয়, এসব করে বেশি দিন টিকবে না। তো এটা বাবেলের মধ্যে আছে টলিউড ইন্ডাস্ট্রি, যে কোনো সময় পুট করে একটা এর লাগে ফেটে যাবে, ঠিক আছে। অলরেডি চলে গেছে, মানে 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 সেই আইসিইউতে ঢুকে গেছে বাংলা সিনেমা, ঠিক আছে, বাংলা টলিউড মোটামুটি। সেই জায়গা থেকে বার করে আনতে গেলে আমাদের আউটলুকটাকেও চেঞ্জ করতে হবে। মানে ওই কোয়ান্টিটি, প্রচুর কাজ করলাম, এক একটা হাউস প্রচুর কাজ করে, এরকম হাউস আছে বছরে মানে 10-12টা করে ছবি, ওটিটি প্ল্যাটফর্মও প্রচুর। আমি জানি না তাদের রেভিনিউ আর্নিংয়ের ক্ষেত্রে কতটা তারা সুলভ হয়, আমি বুঝতে পারি না যে একজন খুব হার্ড আর্ন মানি একজন প্রডিউসারের, যখন সে 10 টাকা খরচা করছে, তার যদি ইন্টেনশন থাকে যে আমি 12 টাকা তুলব, হ্যাঁ, তাহলে আমি এরকম এতভাবে বাজারে
যদি আমি প্রোডাকশন দিতে থাকি তাতে মান কতটা বজায় থাকে আমার খুব সন্দেহ আছে। কি সিনেমা কি থিয়েটার, এটা আমি বিশ্বাস করি যে কোথাও মানের সঙ্গে কম্প্রোমাইজ করতে গেলে তোমাকে সংখ্যার সঙ্গেও কম্প্রোমাইজ করতে হবে। আরে ভাবনা চিন্তারও তো একটা টাইম চাই। তুমি একইভাবে একই ইন্টেলেক্ট তো এরকম হতে পারে না যে বাটন দাবিয়ে দিলাম, পরের দিন আবার একটা ক্রিয়েটিভ আইডিয়া ইনস্ট্যান্ট বেরিয়ে গেল, আবার একটা মার্কাটারি ছবি আগেরটাকে পাস করে বার করে। এ তো যন্ত্র না, এআইও পারবে না, মানে পরপর। সে তো আরও একটু হিউম্যান স্কিল, কী করে সম্ভব? আর দর্শক বোকা নয়, মানে আমরা ভাবি দর্শক পাঁঠা, দর্শক ধরে ফেলে কিছু খাজা মাল। আর এখন তো প্রচুর মানে সমালোচনা সবকিছু হ্যাঁ, এখন মোটামুটি এখন তো মানে দর্শক এখন হ্যাঁ, মানে রীতিমতো রিভিউয়ারও যা দেখছি তো জামা কাপড় খুলে না মতো রিভিউ করে, মানে এরকমও। তো বার করছে ছবি বেরোচ্ছে কাতারে কাতারে, মানে সবাই তো সব কিছু পেয়ে যাচ্ছে, অ্যাক্ট্রেসরাও টাকা পেয়ে যাচ্ছে, সবাই সব কিছু, প্রডিউসারের তো টাকাটা ঢুকে যাবে। জানি না 10 টাকা বের করলে 12 টাকা ঢুকছে কিনা প্রডিউসারের পকেটে, ঠিক আছে? কিন্তু এটা তো বেশি দিন সাস্টেন করতে পারে না, এটা তো একটা কোনো হেলদি সাইন নয়। থিয়েটার বাদ দিলাম আমি, মানে আফটারঅল এখানে তো আর টাকা ফেরতের ব্যাপার আছে না থিয়েটারে, পুরোটাই বেশিরভাগই গ্রান্টে হয়, বড় বড় স্কেলের থিয়েটার নিজের পকেট থেকে হয়, নিজের পকেট থেকে আমি গ্রান্টে করবো। কিন্তু এটার ক্ষেত্রে তো পরিষেবা সেলফ ফিনান্সিং হয়, মানে প্রোডাকশন হাউস করছে বা কিছু একটা করছে। এবার সেখানে যদি তার টাকা ফেরতের নিশ্চয়তা না থাকে, সে বেশি দিন ধরে কেন করতে যাবে? তপন সিনহা আমি এমন একজন পরিচালক হিসেবে মনে করি যিনি ভেতর থেকে বিশ্বাস করতেন যে আমার প্রাথমিক কর্তব্য ভালো মানের ছবি বানানো, ভালো মানে ভালো মান, ভালো শব্দটা গুরুত্বপূর্ণ, এবং প্রডিউসারের কে তার আসল প্লাস সুদ, ব্যাংকে ডাকলে যে টাকাটা হতো সুদ সমেত সেই টাকাটা অ্যাটলিস্ট তাকে ফেরত দেওয়ার বন্দোবস্ত। এটা তার বক্তব্য, তার থেকে জানা, মানে তার বই থেকে পড়া আমার। এটা যদি কারো মোটো থাকে কোনো পরিচালকের, তাহলেই আমার মনে হয় এই কথার মধ্যেই তার সমাধান লুকিয়ে আছে। কি আমি করব, বছরে কটা কাজ করব, কিভাবে কাজ করব। তার মানে তোমার স্টেটমেন্ট অনুযায়ী বেশি উপার্জনে মেগা সিরিয়াল নয়, কম উপার্জনে কোয়ালিটি কন্টেন্ট, এটা বলতে পারি। হ্যাঁ, কম উপার্জনে কোয়ালিটি, মানে আমার একটা ব্যাপার আছে, আমার নিজেরও একটা স্কেল আছে। মানে আমার মনে হয় যে এই 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 টাকাটা আমার মাসে হলে ঠিক আছে, এর বেশি আমার দরকার নেই, এবং সেই টাকাটা খুব বেশি টাকা না, ঠিক আছে? মানে আমার যে স্ট্যান্ডার্ড অফ লিভিং খুবই সিম্পলিস্টিক। আমার কোনো আহামরি কিছু নেই জীবনে। আমি এখনও পাবলিক ভেহিকেলে যাতায়াত করি, গাড়ি থাকে বাড়ির বাবা মার জন্য, সেটা তা ওইটার জন্য যতটুকু আমার ন্যূনতম দরকার অতটুকু। এবার হয় কি, আমার কাজে আমি দেখে নিয়েছি আমাকে বেশি পাটফাট আমি পাই না অতটা, ঠিক আছে? কেউ দেয়টা না খুব একটা, দিলেও আমি যেমন এখন করে দিয়েছি, মানে কেউ পাঠালে আমি আমার একটা প্রিন্টেড মানে হোয়াটসঅ্যাপ করে রেখেছি নমস্কার দিয়ে, যে এত থেকে এত দিনে কাজ হলে এত টাকা, এত থেকে এত দিনে কাজ হলে এত টাকা, কোনো দর কষাকষি নেই বলে একটা নমস্কার দিয়ে পাঠিয়ে দিই, ঠিক আছে? তারপর কোনো কথাবার্তার ব্যাপার থাকে না, যারা রাজি থাকবে, এরকম অনেক আসে, এর ভিত্তিতেই নেবে, নয়তো না। তারপরে কোনো কথা নেই, মানে বাজার দরের কোনো, এই যে মাছের বাজারে এলাম এত টাকা, আমার কোনো বাজার নেই, ঠিক আছে? এখন আর ওইসব এন্টারটেনই করি না। এবার তাতে কি হয়েছে, কাজ বছরে হয়তো 3টে হলো 4টে হলো, আমি এটা মেনে নিয়েছি জিনিসটা। এবং এটাতে আমার এইবারে সিরিয়ালের কাজটা কেন আমার একদিক থেকে আমার উপকার, আমার মনে হয় যে একটা সিরিয়ালে আমি যেটা আমার যে পারিশ্রমিক, সেটা হলে অন্তত বছরে মানে মাসে যদি আমি দেখেছি আমার যদি 15টা বা 10 থেকে 15টা ডেটও থাকে, চলো 10টা ডেট মাসে হ্যাপি, বেশি দিন না, মানে ঠিক আছে চলো তুমি কিছু না হলেও তুমি কোনো মাসে আমাকে 6টা 7টা ডেট হলো, হ্যাপি। কোনো মাসে কোনো ডেটই হলো না, মানে তোমার প্রয়োজনটুকু হলেই হলো আর কি। কারণ আমি মেনটেন করি নিজেকে, যে মাসে একটু বেশি হলো সে মাসটা আমি পরের মাসের জন্য রেখে দিলাম। আমি জানি যে এরকমভাবে হবে, আমি ব্যাপারটা, কারণ আমি নিজে সবসময় আনসার্টেন, আমি এটা জানি, মানে আমি এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই এই জন্য, কারণ এই সিস্টেমটা আমি নিজে কমার্সের মাস্টার ছিলাম তো কলেজে, আমি জানি কি করতে হবে, কি করা উচিত। সুতরাং ওটা নিয়ে আমার খুব অসুবিধা হয় না, আমার খুব একটা লাইফস্টাইলে খরচা নেই, ঠিক আছে? আমি নিজে কোনো নেশা ভাঙ কিছু নেই আমার, ঠিক আছে? সুতরাং ওই আমার যতটুকু না হলে নয় সেটুকু আমার হয়ে যায়। মানে ধরো যদি আমি টানা 4 মাস 5 মাস কাজ করি সিরিয়ালে, আমার 1 বছরের খাবার উঠে যাবে। এই লাইফস্টাইলের জন্য তো ভীষণ অনেক জীবন এফেক্টেড, বিশেষ করে আমাদের এই আমি চোখের সামনে দেখি, তাই আমি ভাবি যে একটা ঘরের ইনস্টলমেন্ট দিচ্ছে তার ইএমআই, একটা মোবাইল কিনছে তার ইএমআই, আমার তো 3 মাসের খরচা,
হাঁ করে তাকিয়ে থাকা ছাড়া কিছু উপায় থাকে না আমার। কারণ আমি ওই যে ছোটো 3 ইঞ্চি বা 3 ইঞ্চি ঘরগুলো বললাম, ওই যে আমি রিলেট করতে পারি না কথাগুলো বললাম, তখন নিজেকে খুব অসহায় মনে হয় যে কি আমাকে বলে ভাই, বই খুললে তো কানের কাছে আওয়াজ আসছে প্রচুর, যে তুমি কনসেন্ট্রেটও করতে পারছো না ওটার দিকে। তখন ওই তথ্যগুলো না চাইতেও কানে আসে আর কি। এই গাড়িটা আজকে বদলে ফেললাম, কালকে ওই গাড়িটা কিনে ফেললাম। হ্যাঁ, এ তো না যে ক্যাশ পয়সা, বাবা অনেক টাকা রেখে গেছিলো, 5 কোটি টাকা ভাঙিয়ে 6 কোটি টাকা গাড়িটা কিনে ফেললাম, ব্যাপারটা তো তা নয়। তখন আমি হাসি পাই, তখন আমি ভাবি যে আমি কোন জায়গায় আছি, বা কোথাও আমি সুইডেনে আছি না ভারতবর্ষে আছি, এটা আমার মনে হয় খুব। আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং কী, আমাদের কততে খুশি থাকা উচিত, সব গুলিয়ে ফুলিয়ে যায় আর কি এইরকম। মানে বিখ্যাত ডায়লগটা, ভাত ডাল আর বিরিয়ানির মধ্যে পার্থক্য করতে চেষ্টা করো, ওরকমই ব্যাপারটা আর কি। ভাত ডাল তো ছড়েই, আর ভাত ডাল তো ঠিক আছে, সেদ্ধ ফেদ্ধ হলো মানে আমরা এমন দিন গেছে আমি শুধু মানে আমরা গ্রামে যাই যে শুধু ফ্যান ভাত খাই, এই মানে ফ্যান ভাত মানে সরি আমি বলছি এই যে তোমার পান্তা, কাঁচা পেঁয়াজ পান্তা, এই যে গরমে যাবো কালকে যাবো, একটু একটু সর্ষের তেল আরামসে খেয়ে নেবো, আমার কিচ্ছু অসুবিধা হবে না। আর সঙ্গে যদি এটা সেদ্ধ থাকে তো খুব ভালো, কিচ্ছু অসুবিধা নেই। আর যে কারণে সাস্টেনটা করতে পারছো। মানে ওখানে গিয়ে তুমি কিছু পাবেও না, পাবে না। 1.5 কিলোমিটার 2 কিলোমিটার পর একটা দোকান, চাও ছোটো মুদির দোকান, কি করবে তুমি? কিছু করার নেই। অর্থাৎ তুমি যদি নিজেকে ওভাবে প্র্যাকটিস না করতে পারো, কারণ আমরা কি হয়, আমাদের যখন যাচ্ছি একটা ইউনিটের সঙ্গে যাচ্ছি, হাজার রকম পথ, তুমি যেখানে গিয়ে কিছু পাওয়ার নয় সেখানে তুমি সবটা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, ভেতরে তুমি বুঝে নিচ্ছ তোমার পাওয়াটা অধিকার। তুমি এমন কোনো সিস্টেমের মধ্যে যাওনি বা ছোটবেলা থেকে তোমাকে অভ্যেস করানো হয়নি যেখানে কি তুমি বুঝতে বাধ্য হও যে এটা তোমাকে আজকে এটা করতে হবে, এটা তোমার মানে একদমই। তোমার প্রায়োরিটি নেই ভাই তোমার কিছু। ওখানে সবাই খাচ্ছে, তোমাকে এটা খেতে হবে, এছাড়া তুমি পাবে না কিছু, তাহলে জল খেয়ে থাকো। এই সিচুয়েশনে পড়িনি তো আমরা। এরকম ট্যান্ট্রাম তো বহু লোকের এখন, মানে এটা আমার এটাই চাই, ওটা না হলে এটা আমি আমার মুখ থেকে বলবো না, কেননা এখনো ইন্ডাস্ট্রির মধ্যে আছি, যেদিন বেরিয়ে যাব পুরোপুরি সেদিনকে বলবো। কারণ এই অভিজ্ঞতাগুলো প্রচুর আমার চোখের সামনে দেখে হেঁচে গেছি। মানে দেখে হয় না একটা মানে মানে দেখার মধ্যে থেকে একটা ইম্প্যাক্ট তৈরি হওয়া, অংশগ্রহণ না করলেও দেখার মধ্যে থেকেও একটা হয় শিউরে ওঠার মতো, সেই রকমও দেখেছি আর কি। আর ইন্ডাস্ট্রি মূলত থিয়েটারে অতটা আমি দেখিনি, তাতেও দেখেছি থিয়েটারে, কিন্তু তা খুব কম আর কি কম। সংখ্যায়। মানে দেখেছি, আমি দেখিনি যে তা বলবো না, দেখেছি, কিন্তু ইন্ডাস্ট্রি আমাকে অনেক দেখিয়েছে এইসব সমস্ত ব্যাপারে। মানে হচ্ছে আবার এটাও শুনেছি যে থিয়েটার থেকে যারা আসে তাদের ট্যান্ট্রামস থাকে না, এটা শুনে ভালো লেগেছে। বা কোথাও তাদেরকে তারা অনেক অ্যাডজাস্টেবল হয়, এটা আমার ওই ফ্র্যাটার্নিটি থেকে আসার জন্য একটা গর্ববোধও হয়েছে ভেতরে, যে তাই সত্যি তাই, হ্যাঁ সত্যিই তো তাই, হয়তো তাই। কিন্তু আবার এরকমও যাদের মধ্যে থেকে দেখেছি এই ব্যাপারগুলো, তারাও ওয়ান্স থিয়েটারই ব্যাকগ্রাউন্ড তাদের, মানে তারা থিয়েটার থেকেই এসছে, এরকমও দেখেছি। পরে হয়তো থেকে 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 একটা সময় হয় না, প্রচুর নাম যশ এসব হতে হতে তাদের মধ্যে থেকে আস্তে আস্তে ওই জায়গাগুলো চলে গেছে, তখন মনে হয়েছে যে পাওয়াটাই অধিকার, পেতে হবে। সত্যি তো ইন্ডাস্ট্রি দিয়ে এসছে, অভ্যস্ত তারা, তা না পাওয়ার কি আছে, তো পেতেই পারে, আমার তো তাই মনে নিয়ে পাচ্ছিস পাওয়া, কী অসুবিধা? আচ্ছা ধরো একটা নতুন ছেলে যে থিয়েটার করতে চায়, থিয়েটার জয়েন করতে চায়, তো তাকে কোন জিনিসটা বেশি ইন্সপায়ার করবে? মানে দিনের পর দিন তো আর সে ফ্লোর ঝাড় দিয়ে কাটাবে না, সে তো অভিনয়টাও করবে, তো কোন জিনিসটা তাকে ইন্সপায়ার করবে বা করা উচিত যে না যাই হোক আমি থিয়েটারটা জয়েন করবো বা আমি ওটা করব? মানে প্রশ্নটা আরেকবার একটু ক্লিয়ার করো। ইন্সপায়ার করবে মানে সে দিনের পর দিন মানে ধরো ব্যাক স্টেজের কাজ করে যাচ্ছে, অভিনয় আসতে পারছে না, কিন্তু ভেতরে খিদে আছে যে অভিনয় করব, কিন্তু ইন্সপায়ার করবে মানে আমি বুঝতে পারছি না, মানে কিভাবে ইন্সপায়ার্ড হবে? মানে সে আমি থিয়েটারটাও ধরো একদম বাইরের কোনো নতুন বা কেউ যে থিয়েটার দেখে শো দেখে তার মনে হয়েছে যে না আমি জয়েন করব, ঠিক আছে, তো এবার সে ধরো ভেতরে কিছু জানলো যে দেখো প্রথম দিকে তো কাউকে ওরকম একদম মঞ্চ দেওয়া হয় না, তাকে ব্যাক স্টেজে কাজ করতে হয়, অনেক বড় বড় দলে তো দিনের পর দিন শুধু প্রম্পট করো, এটাও হয়,
তো তুমি এগুলো পরিষ্কার টরিষ্কার মানে প্রোডাকশনে একদম রাখা হয়। যে অনেক জায়গায় হয়েছে যে দীর্ঘদিন সে ঢোকার প্রথমে জয়েন করার পর সে বহুদিন অবধি সে অভিনয়ের জায়গা মানে সে সুযোগটাই পায়নি, তাকে দেওয়া হয়নি। তো তারপরে অনেকে আছে যে তাও সাস্টেন করে করে যায়, করতে চায়, তার সেটা একরকম। কিন্তু অনেকে আছে যে না, মানে এরকম আমি নিজেরম দেখেছি, অধৈর্য সে হয় যে না, বা ওটা জানার পরেই ভাবে যে আমি করব কি করব না। কিন্তু এই থিয়েটার যে এর ক্ষেত্রে ইন্সপিরেশনটা কি হওয়া উচিত, মানে যে আমি চাই এবং আমি করব, ইন্সপিরেশনটা কি হওয়া উচিত তার? দেখো, সেটা খুব সহজ। থিয়েটার যদি সে নাও দেখে, এখন তো সিনেমা সব কিছু থেকে দেখা থেকেই তার একটা ইনস্টিংক্ট ভেতরে জাগে, তখন মনে হয় যে এই কাজটা আমি করব। হ্যাঁ, এবার এই জাগার পরে সে তো তার ভেতরে ইনস্টিংক্টটা বলছে যে আমি করব, কিন্তু এটা আমি কতটা করতে পারবো সেটাও কিন্তু আমার মনে হয় যে যে চাইছে তার পরখ করে নেওয়া উচিত। এই যে যেগুলো আমাদের সময় বলা হতো যে বড় দল বা ছোট দল যাই হোক, আগে ফ্লোর ঝাড় দেওয়া শেখো, ব্যাক স্টেজের কাজ শেখো, মানে মহড়ার সময় থাকো, দেখো, অবজার্ভ করো, এগুলোর একটা সায়েন্স আছে, একটা বিজ্ঞান আছে। কেন বলা হতো সেটারও একটা ব্যাখ্যা আছে। এখনও ভীষণই প্রয়োজন এই আদার্স কাজগুলো। কেননা থিয়েটার যখন কেউ করতে আসে, মানে আমাদের সময় যখন শুরু করেছেন তখন তো এত এত ইন্ডাস্ট্রির রব ছিল না, মানে ক্যামেরার। তখন থিয়েটারটা মানুষ ভালোবেসে থিয়েটারটাই করতে আসতো, আমিও তাই এসেছিলাম। এবার বাদবাকি কাজগুলো আমরা করতাম কেন না, ওই পরিবেশটার মধ্যে থাকার জন্য, এবং সেটা কাজটা করতাম এনজয় করতাম। এরকম না যে আমি হীনমন্যতায় ভুগতাম চা নিয়ে আসার জন্য, আমরা হীনমন্যতায় ভুগতাম ফ্লোর ঝাড় দেওয়ার জন্য, হীনমন্যতায় ভুগতাম আমার লাইটটা করার জন্য। অনেকে এটা কিন্তু, একদমই না। হ্যাঁ, অনেকে এটাকে মানে ওরম ভাবে ভাবে না যে এটা আমার একটা শিক্ষা। না 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 না, আমি নিজের ক্ষেত্রে কোনো দিন এটা ভাবিনি। মানে এখনো স্টিল আমি, মানে যখন রিহার্সালে ঘর ঝাড় দেওয়া, বা আমি এখনো আমার বাড়ির স্পেসে যে রিহার্সাল আমি নিজে পরিষ্কার করি, সেটা কথা না, কিন্তু এগুলো করার মধ্যে দিয়ে না একটা ইনভলভমেন্ট তৈরি হয়, একটা অভিনয়ের প্রতি দায়বদ্ধতা তৈরি হয়। এবং যদি কারোর খিদে থাকে না, মানে যে কাজটাই সে করছে না কেন, আমি ছেড়ে দিলাম ধরো রিহার্সালের রুম ঝাড় দেওয়া, চা না, যে কাজটাই করুক, অ্যাক্টিং ইনস্টিং যদি কারোর মধ্যে থাকে, তার ক্ষেত্রে বলা যায় না যে কোন জায়গায় কোন অ্যাক্টিভিটি তাকে কোনভাবে মোল্ড করাতে পারে। আমি এই যে বসে আছি, আমার বসে থাকাটাই যদি আমি অবজার্ভ করি যে কিভাবে আমি বসে কথা বলছি, সেটাই আমার ক্যামেরার ক্ষেত্রে জরুরি। আমার নড়াচড়া প্রতি ক্ষুদ্র, আমি মূলত আমাকে চেনা, একজন অভিনেতাকে নিজেকে চেনা, এই চিনতে চিনতেই সারা জীবন চলে যায়। পরকে তো অনেক পরে ছিল, নিজের নড়াচড়াটা কোন কিভাবে হলে সর্বোত্তম, মানে আমি বলতে চাইছি একটা হাতটা এরকম নেড়ে দিলাম উইদাউট পারপাস, আর একটা পারপাসে হাতটা নাড়লাম, এই দুটোর যে সাজুজ্য, এটাও তো তাকে বুঝতে হবে। এই বোঝাটা সবসময় পরিচালক বোঝাবেন না। আমাদের বলা হতো যে তুমি যখন থিয়েটার করতে আসবে না, থিয়েটার হতে শেখার জায়গা, আর ক্যামেরাটা হচ্ছে তেন্ডুলকার নিয়ে কাজ করে, মানে ওখানে গিয়ে তোমাকে দিতে হবে, ওখানে কেউ তোমার দেখাবে না। তুমি 5টা 6টা অপশান দেবে, তার মধ্যে থেকে যেটা হবে পরিচালক নেবে, বাকিটা ফেলে দেবে এডিট টেবিলে, ঠিক আছে? ওই দেওয়ার অপশানটা বাড়ানোর জায়গাটা হচ্ছে মঞ্চ। এইবার মুশকিল হচ্ছে, সে তো মঞ্চে গিয়ে কিছু পাবে না, সারা জীবন ঝাড় দিতে দিতে চলে গেল। সে শুধু দেখছে যে আলগোছে পর্দা সরিয়ে রিহার্সাল হচ্ছে, তাবড়ো অভিনয় করছে, কী অভিনয় করে যাচ্ছিস, সেটা যদি আমি কখনো করতে পারতাম, এটাই তো তার মনে হবে প্রাথমিকভাবে। এটার ক্ষেত্রে আমাদের সময় একটা সুবিধা ছিল, আমরা বড় দল চুজ করতাম না, কারণ আমি জানতাম যে বড় দলে চুজ করলে আমি পাঠ পাবো না, আমি যেগুলো পাঠ করতে হবে। এবার আমি যা করছি সেটাই লোকে শুনবে কেন, আমি যদি না শোনানোর মতো করে বলতে পারি। ওই ছেলেটি যে অভিনয় করছে ওটা তো সবাই মুগ্ধ হয়ে শুনছে, তা আমারটা করলে, আমি যে করি ছোটো দলেই পাঠ করি, আমরা তো শোনে না, ওই মাসি পিসি এসে পিঠটাচারটা ভালো শেষ হয়ে গেল। কিন্তু যে মুহূর্তে আজনবী দর্শক গ্রিন রুম থেকে বাইরে বের করার পরেই তুমি হাইজ্যাক হয়ে গেলে, তুমি বুঝতে পারলে তুমি টাইম টেস্টেড হচ্ছ। অর্থাৎ এখানে মাসি পিসি কাকা কাকিমা নেই, কিন্তু মা বাবা নেই,
পরের শোতে গেলে আরও মবড হয়ে গেলে, তুমি বুঝতে পারছো কলার তোলা সিচুয়েশন বলছি না, আমি বলছি টাইম টেস্টিংয়ের জায়গা, যে হয়তো ঠিক দিকে যাচ্ছে। আবার একটা দুসরা চরিত্র করলে দেখলে একই রকম রেসপন্স আসছে, আগেরটার মতো না। আবার 5টা শো হয়ে যাওয়ার পরে আবার অন্যরকম রিয়াকশন ভালো হচ্ছে। এই যে জায়গাগুলো, এই যে তার মানে কি, তোমাকে সামাও পারফরমেন্সের মধ্যে আসতে হবে, তুমি সাইড লাইনে বসে সেটা পারবে না। আর বড় দলে আমাদের সময় সেই সুযোগটা ছিল না, ঠিক আছে, ছিল মিডিয়াম দলগুলোতে, মাঝারি মাপের দলগুলোতে। আমি একটা দলে অভিনয় করতাম, আমার প্রথম কলকাতায় থিয়েটার মফস্বল থেকে গন্ধ যায়নি তখন কলকাতা দলে থিয়েটার করতে আসছি। দলটার নামই বলে দিই, সংলাপ কলকাতা, ঠিক আছে, আমার প্রথম কলকাতার দল। সেখানে যে নাটকটিতে আমি অভিনয় করতাম একটাই সংলাপ ছিল। প্রথমে অনেক একটা সিন ছিল, তারপর ডিরেক্টর ওটাকে কাঁচি মেরে বাদ দিয়ে দেয়, বলে ওটা নাকি নাটকটা ফ্যাটি হয়ে যাচ্ছে। সিনটা একটাই সংলাপ ছিল, এটা আমি বলেওছি অনেক জায়গায়, মঞ্জুশ্রী কন্যা নদীর ঘাটে মূর্ছা গেছে, এটা আসবো বলবো বলে চলে যাব। এটা মোটামুটি 1.5 বছর। আমি বুঝে গেলাম যে 1.5 বছর হলে মঞ্জুশ্রী কন্যা তারপরে আরও হাইফেন এরম হতে হতে যাবে, মানে সেই জায়গায় টেস্টিং হবে না। নিজেকে টেস্টের জায়গাটাতে একটা জায়গায় সীমাবদ্ধ থাকে না, তার মানে তাকে তো ভাবতে হবে, তুই যদি তার নিজের সম্পর্কে চিন্তাভাবনা থাকে কিছু, এইবার সেটাতে তো তুমি আলাদা কোনো রেকগনিশনও পাচ্ছ না, 1.5 বছর নষ্ট, ঠিক আছে। তা ইন সার্চ অফ, তোমাকে থাকতে হবে যে কোথায় তুমি নিজেকে টেস্ট করতে পারো। ছোট দল, আমি সবসময় বলবো যে দুটো জিনিস থিয়েটারে ভীষণ ইম্পর্টেন্ট। একটা যদি তাকে অভিনয় নিয়ে কাজ করতে হয়, সেটা হচ্ছে প্রথম ইন্টিমেট স্পেস। ইন্টিমেট স্পেস এমন একটা জায়গা যেখানে নিজেকে এক্সপ্রেস করা অনেক সহজ, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা অনেক সহজ, হ্যাঁ, অনেক স্পন্টিনিটি গ্রেন করা যায় এগুলোর মধ্যে থেকে। এবং একইভাবে যখন তুমি আরও একটা হাওদা মঞ্চে আসছো, সেটার স্পিচ থেরাপি কতটা বলবো যে দর্শক আমার শেষের দিকে শুনতে পাবে, কিন্তু নিজেকে প্র্যাকটিস করার জায়গা হচ্ছে ইন্টিমেট স্পেস। মানে ইন্টিমেট স্পেস থিয়েটার যেই জায়গাগুলো আমার সৌভাগ্য হয়েছিল, আমি পদাতিকে আমি প্রথম আমি বলবো যে আমার নিজেকে চেনা এবং অভিনয় নিয়েই যে আগামী দিনে হয়তো আমি এগোতে পারি, তার একটা স্পার্ক আমি পেয়েছিলাম পদাতিক রেপার্টরি থিয়েটার, শ্যামানন্দ জালান। এই প্রথম আমি কোনো ইন্টিমেট স্পেসে যখন এলাম, এতদিনের, তখন সেটা 2000, খুব সম্ভবত 2006-07 হবে, 6-7। ওখানে এসে আমি বুঝলাম যে 30 জন অডিয়েন্স বসে আছে। আমি প্রথমে অডিয়েন্স, 30 জন অডিয়েন্স, বলে 30 জন অডিয়েন্সের সামনে করতে হবে। স্পেসটা বুঝতেই বেশিক্ষণ টাইম লেগেছিল আমার, অনেক দিন, মানে কয়েকটা শো। কিন্তু তারপরে যেটা হলো, আমি বুঝতে পারলাম আমার উচ্চ মার্গের এই জায়গা চলবে না, মেলো চলবে না, আমাকে নিজে রেকটিফাই করতে হবে। কারণ ওই লোকটা এখানে বসে আছে, ও চাইছে না আমার থেকে এইটা জিনিসটা, এই জায়গায় অ্যাক্টিং এসেছে, ও চাইছে না, বা আমিও কেন তার কানকে পীড়া দেবো, আমি অটোমেটিক নিজেকে রেকটিফাই করার চেষ্টা শুরু করলাম। দিস ইজ আ সেলফ প্র্যাকটিস। এটা যেটা আমার মনে হয় যে ইন্টিমেট স্পেস থিয়েটার অ্যাক্টরকে তৈরি করে। এবার ধরো ক্যামেরা যখন আসছো, কেন সুবিধা হবে, যখন তুমি এখান থেকে আবার শিফট করে কোথাও, মাত্রা জ্ঞান সম্পর্কে তোমাকে আলাদা করে বোঝাতে হবে না, তুমি বুঝতে পারো ওখানে কতটুকু দরকার হয় তোমার। যখন এখানে হাওদা মঞ্চ থেকে তুমি ডাইরেক্ট আসবে, এইটা আমার মনে হয়েছে কোথাও স্কেল, এই যে একটা স্কেল নিয়ে একটু সমস্যা হয়, মানে তোমার খুব বড় প্রসেনিয়াম থেকে যারা আসে থিয়েটারে, আমার মনে হয় কারণটা একটা, ওই জিনিসটা তো বটেই, ঠিক আছে। আর এইটা আমার মনে হয় সেখানে, আমার মনে হয় ওই যে তুমি যেগুলো বলছো ঝাড়টার দেওয়া, ওটা করা দরকার আছে। মাঝারি দল মূলত নিজেকে ফেলা, নিজেকে ফেলা, তোমাকে দেখো এটা পারফর্মিং আর্ট, এ তো লাইভ পারফরমেন্সের জায়গা, ঠিক আছে, তোমাকে তো ফেলতে হবে নিজেকে। এইবার তুমি সেখানে দেখলে, নিজেকে টেস্টিং করে দেখলে যে হচ্ছে না, নিজেকে বুঝতে হবে হচ্ছে না, কেউ এসে বলে তোর দ্বারা থিয়েটারটা হবে না, কেউ কানে এসে বলবে, সেটা নয়, নিজেকে নিজে বোঝা যে এটা আমার দ্বারা হচ্ছে না, বরং আলোটা আমাকে অনেক বেশি টানছে, আমি আলোটার দিকে যাই, বা আমার মেকআপ অনেক টানছে, শিফট। আরে বস, থিয়েটারই তো কাজ সেটা, এবং এটা নিয়ে তো অনেক বড় ইন্ডাস্ট্রি। তোমাকে কে মাথার দিব্যি দিয়েছে যে অভিনয়টাই করে তোমাকে নাসিরুদ্দিন শাহ হয়ে যেতে হবে? এরকম তো কোনো ব্যাপার নেই। নিজেকে যদি তুমি নিজেকে বোঝাতে পারো যে এটা আমার কাপ অফ টি না, বরং ওইটা,
তাহলে তো সত্যজিৎ রায় অনেক তাবড় অভিনেতার ভাত মেরে দিতে পারতেন, মারেননি তো। তপন সিনহাও মেরে দিতে পারতেন, মারতে পারতেন নাকি? মারেননি তো। হ্যাঁ, কি প্রয়োজন আছে সবাইকে সবাই একটা কাজই করতে হবে? যদি দেখো যে হ্যাঁ টাইম টেস্টেডে তুমি অ্যাসিড টেস্টে পাশ করে যাচ্ছ, গো থ্রু, হবে, সেক্ষেত্রে আমি বলছি হবে, একদিন না একদিন হবে। কিন্তু যদি দেখো অ্যাসিড টেস্টে পাশ করছো না, সেলফ টেস্টিংয়ে পিছিয়ে যাচ্ছ, তাহলে আমার মনে হয় বিকল্প চিন্তাভাবনাগুলো করা ভালো, ওটাকেই প্রোমো না ধরে, এটা আমার ধারণা। আচ্ছা আচ্ছা, এবার বলো, তোমার কি মনে হয় পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে থিয়েটার হোক, মেগা সিরিয়াল হোক বা ফিচার ফিল্ম যাই হোক, এসবে কি সৃষ্টিশীলতার খরা চলছে? মানে ধুরন্ধর কোটিতে কামাচ্ছে, আবার নধরের ভেলার মতন সিনেমা ঘুরিয়ে ঘুরিয়ে দর্শকদের দেখাতে হচ্ছে। কি মনে হয় তোমার? খুব ভালো প্রশ্ন। আমার কোথাও মনে হচ্ছে, এটা আমার মনে হয় যে শুধু যে এটা না, শুধুমাত্র আমি শিল্পকে দায়ী করব না, শিল্প সংস্কৃতি শুধু দায়ী নয়। বেসিক্যালি আমি চোখের সামনে যেটা দেখছি সেটা হচ্ছে কোথাও সস্তা রুচি, মানে যেখানে মস্তিষ্কের সব প্রকোষ্ঠ দরকার হয় না, যদি খুব গোদাভাবে বলি। ধরো ডান প্রকোষ্ঠ যদি আমার ইন্টেলেক্ট হয়, বাঁ প্রকোষ্ঠ নন ইন্টেলেক্টকে শো করে, আমার বাঁ প্রকোষ্ঠ দিয়ে কাজ হয়ে যাচ্ছে, ডান প্রকোষ্ঠ খাটার দরকার পড়ছে না। তাহলে দেখবি জেনারেল ট্রেন্ড হচ্ছে বাঁ প্রকোষ্ঠের লোকজন, হ্যাঁ মার্কাটারি বই দেখে গেলাম আজকে, আমরা বললাম ছোটোবেলায় আমি তো দেখেছি, ফুল আর কাঁটে দেখে চলে এলাম, হেভি বই দেখলাম, সিনেমা এটাকে যে বই বলে না ছবি বলে, এটা তো শুকেছি অনেক পরে, ধুরন্ধর বইটা দেখে এলাম, ঠিক আছে, নজরের বেলা বইটা দেখেলাম বলবে না, তাহলে ডান প্রকোষ্ঠে কাজ করতে হবে, ঠিক আছে। কাজে এই বাম আর ডান, এখানেও দেখো রাজনীতি চলে আসছে, এই জায়গায় দর্শককেও আমার মনে হয় একটু ডিমার্কড হতে হবে কোথাও। মানে ধরো তুমি নিম্ন নিম্ন রুচিরই খেলা চলছে, যা হচ্ছে তুমি চোখের সামনে যা দেখছো সেটা দাও তুমি শিল্প সংস্কৃতি। তুমি একটা জিনিস বলো তো, 24 ঘন্টা আর কিছু ছেড়ে দাও, মেট্রো স্টেশন, মেট্রোতে আসছে ক্যাব রিল লেগে যাচ্ছে, আচ্ছা দাদা কানে ওইটা নেই, আমি এখন ক্যাথিড্রালটা নেই কানে এ করার জন্য, প্রথমে বুঝতে পারে না, হাঁ করে তাকিয়ে থাকে, কারণ ওই যে যেটা গোজে নেই। আজকে দেখলাম খবরের কাগজে দিয়েছে যে চেন্নাই কোর্ট থেকে বলেছে, চেন্নাই মেট্রো বলেছে যে এরকম পাবলিক মেট্রোর মধ্যে যদি কেউ রিল ফিল দেখে তাতে পাশের জন্য অসুবিধা হয়, 500 টাকা জরিমানা আইন হিসেবে আসছে, আজকের খবরের কাগজে বললাম। ও পশ্চিমবঙ্গে এটা বেরোবে না, ভোট কমে যেতে পারে, ঠিক আছে। সেই জন্য এবার ধরো এই এই যে ব্যাপারগুলো, এগুলো সবই কিন্তু তোমার রুচির সঙ্গে রিলেটেড, আলটিমেট সেই রুচি, মানে যত তুমি নিম্ন মেধা নিম্ন রুচির ঢক্কানি না বাজাবে, মানে যাদের ধরো আগে আমি পরিষ্কার বলছি, আমাদের সময় পাশ ফেল ছিল তো, আমার দাদার সঙ্গে যারা পড়েছে তারা আমার সঙ্গেও পড়েছে, আমাদের চিত্তরঞ্জন স্কুল, আমরা বলতাম সেন্ট চিত্তরঞ্জন স্কুল, ঠিক আছে। স্যার ক্লাস শুরু করলো যখন একটা ক্লাসের সংখ্যা, স্যার যখন ক্লাস শেষ করলো পিছনের দিক থেকে হালকা হয়ে গেলো সব, ঠিক আছে। এরকম মানে দাদার সঙ্গে পড়েছে, আমার দাদা 3 বছর সিনে, আমার সঙ্গেও তারা পড়ছে, আবার আমরা চলে যাব তারপরেও তারা পড়বে, তাদের কোনো লজ লজ্জা নেই, মানে ঠিক আছে পড়ে যাচ্ছে পড়ছি তো। এখন আর কি, মানে ধরো যার ক্লাস 8 পাস করার কথা, সে এখন ধরো চলে গেল কলেজে, সব তো পাস 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 পাস। এবার তাতে হচ্ছে কি, তুমি দেখবে ওভারঅল একটা সিচুয়েশন, শিল্প সংস্কৃতি তো তারই একটা পার্ট, তুমি যাই দেখো না কেন, তুমি ছোট পর্দা দেখো, বড় পর্দা দেখো, ওটিটি দেখো, শুধু দেখে নেবে অ্যালগরিদমে কোনটা আসছে, কি এটা পাবলিক খাচ্ছে, একটা ভালো জিনিস আছে, এটা পাবলিক খাচ্ছে। আরে নজরের বেলা তো ছেড়ে দাও, ও তো আলাদা একটা সিস্টেমে চলেছে, সেটার পিছনে আমি তো ঋতিককে মানে ওর সঙ্গে কথা বলে, বা ওদের একটা স্ট্র্যাটেজি, যেটা একটা ফাইন স্ট্র্যাটেজি। যদি আমি বলি বাদলবাবুর কথা, যে থিয়েটারের কাছে তোমাকে আসতে হবে না ভাই, থিয়েটার তোমার কাছে চলে যাবে, থিয়েটার তোমার কাছে যাবে, তুমি কোথায় আছো বলো, থিয়েটারটা নিয়ে চলে যাচ্ছে আমি ব্যাকপ্যাকে ওখানে। তুমি ভেবে দেখো নজরবেলার স্ট্র্যাটেজি।
মূলত থিয়েটারের দলগুলোই অর্গানাইজ করছে, এটা মাথায় রাখো। থিয়েটার করে কারা? যাদের ন্যূনতম রুচি আছে। আমরা যদি বলি একদম। থিয়েটার করে, এরকম ভাবে বলি তো বাবা থিয়েটার করে, এখনো তাই বলি। এখনো তাই, মানে অনেক তাই তো? কিছু অনেক কিছু একটু আলাদাভাবে তাও এখনো আলাদাভাবে, দেখছে থিয়েটার। থিয়েটারের দলগুলোই কিন্তু অর্গানাইজ করছে, দিচ্ছেও প্রযুক্ত তাই তাদের সঙ্গে টাই আপ করছে, ভীষণ ভালো চলছে। স্ট্র্যাটেজি এটাও আমার মনে হয় যে কীভাবে জিনিসটা হবে। এবার তুমি তুমি যদি ধুরন্ধরের সঙ্গে কম্পিট করতে যাও, দর্শক বরাবরই মানে মানে বেসামাল দর্শক, ওইসবের দর্শক। আরে ভালো ভালো কথার থেকে খারাপ কথার জনপ্রিয়তা বরাবরই বেশি। আমাদের একটা নাটকের সংলাপ রুদ্রসঙ্গীত ছিল, খুব পপুলার কথা। ভালো কথার থেকে খারাপ কথার জনপ্রিয়তা বরাবরই বেশি। তোমার পছন্দ কোনটা সেটা তোমাকে নিতে হবে। এবার তুমি যদি নিম্ন রুচি বা নিম্ন মেধা দিয়েই জয় জয়কার করতে চাও, সেটা সংখ্যাই তো বেশি। তা কেন তোমার এখান থেকে হাতটা জোর করে এরমভাবে লোকে দেখতে যাবে? প্রয়োজন নেই তো। এবার তোমাকে ভাবতে হবে যে তুমি ভালো কন্টেন্টটাও দেখাবে, কিন্তু সেটা পরকে ছুঁয়ে যাবে। অন্তত যে দর্শকটা ধুরন্ধর দেখেছে, আমি এটা হলফ করে বলছি কিন্তু পরীক্ষিত সত্য, ধুরন্ধরও দেখেছে, আবার পরে আমি বলছি ধরো নদরে ভেলাও দেখেছে, পাশাপাশি ধুরন্ধর দেখেছে, তার আশপাশে বন্ধু বান্ধব যাচ্ছে, যাচ্ছে, ওই একটা এক্সাইটমেন্ট নিয়ে দেখছে দর্শক, কিন্তু ও নদরে ভেলাও দেখতে এসছে। ওই বাহ শব্দটা ওটা ধুরন্ধরের সময় বেরোবে না, ওটার এক্সাইটমেন্ট, ওটা অ্যাড্রিনালিন রাশ বেরোবে। পিৎজার দোকানে গিয়ে ভিড় করে গেল, বার্গারের দোকানে গিয়ে তারপরে ভিড় করে যাবে। নদরের বেলা থেকে বেরোবে, বার্গারের দোকান খুঁজবে না, একটু যেন মনে হচ্ছে একটু আলাদা থাকি, একটু চুপচাপ থাকি, এইটা মনে হয়। আর এটাও তো শিক্ষা। একবার যদি দেখানোটা শুরু হয়, সেই দর্শকগুলো তো কোথাও মনে হবে যে না, বাংলা ছবিতে এরকম কাজ হচ্ছে, অন্তত দেখি তো সেই পঞ্চায়েত। যদি আমি ওই সিরিজটা, একটা সিরিজের কথা বলি, অনেক প্রশ্নের উত্তর চলে আসে। যে সময় পঞ্চায়েত বেরিয়েছে ফার্স্ট ফেজে, আমরা ভাবতেই পারিনি এরকম একটা সিরিজ ওটিটিতে আসতে পারে। কারণ তার আগে হেরিটেজ যা বলে ওটিটির যতগুলো, তার মধ্যে তো তুমি কি বলবে, সেক্স, ভায়োলেন্স, যত ধরনের দেওয়া উচিত, থ্রিলার, ক্রাইম, থ্রিল, সব ছিল। পঞ্চায়েত অদ্ভুত একটা ফ্র্যাগনেন্স দিল আমাদের কাছে, একটা মিষ্টি জিনিস দিল, যে আমি দেখার পরে আমার অন্য একটা ট্রান্সে নিয়ে চলে যাবে। এবং খুব জনপ্রিয় হলো। তাহলে আমরা 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 কি, আমাদের কি ভাবনার জগতে গণ্ডগোল হচ্ছে? আমরা কি ভাবছি গণ্ডগোলের? যে কন্টেন্ট ভালো হলে দর্শক নেবে না, সুতরাং দর্শক খায় বলে আমাকে অন্যরকম কিছু খাওয়াতে হবে। এই ভাবনাটার গোড়ায় গণ্ডগোল আমি বলবো। ভালো সিরিয়াল চলতো না একটা সময়, একদম চলতো, আমরা দেখে দেখে বড় হয়েছি তো। অতীত ভুলে যাবো এত হয়? আমরা দিচ্ছি, আমরা কেননা এখন অনেক কিছু ডিপেন্ড করে আছে। বলবে যে এখন তার পিছনে অনেক বেশি সোশিও পলিটিক্যাল ব্যাপার আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, চ্যানেল আছে, তারা চায় ওই পরিমাণ টাকা উঠতে হবে। 20 মিনিটের স্লট একদিনে, অ্যাডভার্টাইজমেন্ট জন্য ব্যাপার আছে, অত টাকা উঠতে হবে পার ডেতে, প্রডিউসারের টাকা উঠতে আছে। সেই জন্য তেলে ভাজার মতো লেখা হচ্ছে, গরম গরম লিখে তারপর সঙ্গে সঙ্গে শ্যুট সেদিনকেই হচ্ছে। কিন্তু সেটাই যদি একটু স্কুইজ করে আনা যায়, আমার মনে হয় যে কম, সপ্তাহে হয়তো দেখা গেলো 2 দিন টেলিকাস্ট হচ্ছে, 3 দিন টেলিকাস্ট হচ্ছে, ঠিক আছে, এরকম কোনো চ্যানেল। আগামী দিনে হয়তো জানি না সিরিয়ালে কীরকম মোচড় আসবে। ওটিটির ক্ষেত্রে যেমন, ছবি তো আস্তে আস্তে আমি যা দেখছি, আমার মনে হচ্ছে ট্রেন্ড আলাদা দিকে সেট হচ্ছে, ট্রেন্ড সেটার হিসেবে। সিরিয়াল ক্ষেত্রেও আমাদের ট্রেন্ড সেটার আসবে আমার মনে হয়। যেখানে এতদিন ধরো সপ্তাহে 7 দিন মানে টেলিকাস্ট, এটা হয়তো কমে আসবে, 52 এপিসোডের মতো জায়গা আসবে হয়তো। সেখানে দেখা যাবে ফিক্সড এপিসোডের মধ্যে 2 কমপ্লিট হচ্ছে, এটাও হতে পারে। দেখা যাক, থিঙ্ক ফর দ্য বেস্ট, কী হয়। আচ্ছা, দারুণ একটা আড্ডার পর এবার আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাব কৃষ্ণেন্দুদার সাথে। মাথাতেই থাকবে না বিট ফায়ার। শুরু করি? হ্যাঁ, আমি তো জাগে, আমি এটা ব্যর্থ, যাই হোক আগেই বলে দিলাম। না, একদম চেষ্টা তো করে দেবো। আচ্ছা, বলো তো, বড় ক্যাফেতে কর্পোরেট কফি নাকি পঞ্চুদার চায়ের দোকানে ভাঁড়ে চা? আচ্ছা, ঘড়িতে কটা বাজলে সব থেকে বেশি রিল্যাক্সড ফিল করো? ঘড়িতে কটা বাজে সত্যি? ভোরবেলা 6:30।
ভোর 6:30। কোন শব্দটা বা শব্দগুলো শুনলে তুমি বেশ আনন্দিত ফিল করো? পাখির ডাক। বাড়ির ডাক, পাখি পাখি পাখির ডাক। আর কোন শব্দ বা শব্দগুলো শুনলে তোমার ভয় বা টেনশন হয়? টিভি। টিভি। আর কারণ কি এটার পেছনে? জানি না, আমাকে এখন এটা হচ্ছে যে বিগত কোভিডের পর থেকে শুরু হয়েছে, কোভিড থেকে শুরু হয়েছে। এটা ডাক্তার দেখাতে হবে। মানে টিভি চললেই আমি উপরে চলে যাই, দোতলায় চলে যাচ্ছি, মানে নিজের কাজগুলো দেখাটা ছাড়া। বাকি কোনো ভালো কাজ হলে নিশ্চয়ই দেখি, কিন্তু বেশিরভাগ সময় যেগুলো দেখি, যেগুলো দেখা হয় সেগুলো মানে বরং যখন টিভি বর্জিত যে সমস্ত জায়গাগুলো আমি মাঝে মাঝে চলে যাই, তখন মনে হয় এসে মনে হয় আরে ভারতবর্ষে নিউজ পেপার আছে, আরে ভারতবর্ষে টিভি আছে, এটা ভেবে আবার টিভি সেবাতে ঢুকে পড়লাম। বেশি না, হয়তো 2-3 দিনের গ্যাপ, তাতে ওরকম মনে হয়। যাই হোক, নেক্সট। তোমার ফেভারিট স্টাইল স্টেটমেন্ট কি? ফেভারিট স্টাইল স্টেটমেন্ট? বা কি পড়তে বেশি ভালো লাগে? কি কি পড়তে? কি পড়তে বেশি ভালো লাগে? ফেভারিট কোনটা লাগে? মানে যেমন তো এথনিক ওয়্যার বা ওয়েস্টার্ন কিছু, বা জাস্ট প্যান্ট শার্ট এরকম? এই প্যান্ট শার্ট একটু পরে আসতো। মানে এটা জানি না, আবার শুনলাম পডকাস্টে এটা নাকি পড়া উচিত না। আমার তো পড়তে ভালোই লেগেছে। আমরা এতক্ষণ একটা দারুণ আড্ডার মধ্যে দিয়ে গেলাম, যেটাতে আমরা শুধু আড্ডা দিয়েছি তা না, আমরা বেশ সমৃদ্ধও হলাম। এজন্য কৃষ্ণেন্দুদাকে অনেক অনেক ধন্যবাদ। এবার কৃষ্ণেন্দুদাকে আমরা বলবো যে দর্শকের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো। হ্যাঁ, প্রথমত ভালো লাগলো। আমার আমার প্রথম প্রথম এই ধরনের পডকাস্টে আমার ফার্স্ট এইবারের এক্সপিরিয়েন্স হলো। তা যেটা আমি আশা করব সেটা হচ্ছে যে এমন এমন লোকজন আসুক বা এমন লোকজন বলুক যাদের থেকে নতুন কিছু পাই ব্যক্তিগতভাবে, আমি বা আমরা, হ্যাঁ, মানে একটু নতুন কিছু জানতে পারি। নতুন কিছু জানাটা খুব জরুরি, কারণ এত বেশি সব খুব কমন হয়ে যাচ্ছে না, মানে জানাটাও খুব কমন হয়ে যাচ্ছে, মানে পরের পর এপিসোডসগুলো খুব কমন। মানে একটু নতুন, একটু দরকার হলে একটুখানি কাল্টিভেট করা হোক, একটু চুজ করে, যাতে আমরা আলাদা রকম কিছু, ভিন্নধর্মী কিছু পাই। এটাই আমার তোমাদের এখান থেকে চাওয়া। আর আশা করব দর্শক যারা আছেন তারাও এখান থেকে, এই পডকাস্ট সিস্টেমের মধ্যে থেকে নতুন ভিন্নতর কিছু মাত্রা পাবেন। আগামী দিনের শ্রীবৃদ্ধি হোক, যাতে আপনারা নতুন নতুন মানে উৎকর্ষের জায়গায় কথাবার্তা, যেগুলো আপনাদের নিজেদেরকে এনরিচ করে, অন্তত অবসর সময় টিভিটা বলে পডকাস্টটা চালিয়ে দেখতে পারেন, সেই ডিফারেন্সিয়েশনটা নিজেদের মধ্যে তৈরি করতে